আজ আপনাদের নিয়ে যাব এমন এক গ্রামে যেখানে মানুষজনের থেকে মন্দিরের সংখ্যায় বেশি। শাল মহুল গাছের ঘন জঙ্গলের মধ্যে দেখাবো এমন এক মন্দির যেখানে পূজিত হন দেবীর ধরহীন মাথা। আর তার সঙ্গে শোনাবো এমন এক রোমাঞ্চকর কাহিনী যেখানে একটি রাখাল ছেলে কেবলমাত্র একটি বাজ পাখির বদলে হয়ে উঠেছিলেন এক বিস্তীর্ণ এলাকার রাজা। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভারত টকিজের নতুন একটি রোমাঞ্চকর পর্ব। আজকে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি পাশের রাজ্য ঝাড়খণ্ডের মা মৌলিক্ষা মন্দির মালুটিতে। যদিও এটা পাশের রাজ্য, কিন্তু তবুও এটা জাস্ট রামপুরহাট থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। এবং এখানে মা তারা মায়ের বড় বোন মা মৌলিক্ষা দেবীর পূজিত হন। এবং শোনা যায় যে এখানে কেবলমাত্র মায়ের ধরহীন একটি মুন্ডুর পূজা করা হয়। চলুন দেখি ভেতরে গিয়ে ঠিক কীরকম মায়ের মূর্তি। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের দুমকা জেলার একটি বর্ধিষ্ণু গ্রাম মলুটি। মহুল গাছের জঙ্গলে ঘেরা গ্রাম, তাই মহুলটি থেকে মানুষের উচ্চারণে হয়ে উঠেছে মলুটি। এই মলুটিতেই রয়েছে প্রাচীন মৌলিক্ষা মন্দির, যেখানে মা তারার বড় দিদি হিসেবে পূজিতা হন মা মৌলিক্ষা। বসে আছি মা মৌলিক্ষা দেবীর ঠিক গর্ভগৃহের সামনের দালানে, এবং এখানে আলাপ হয়ে গেল এই মন্দিরের পুরোহিত অনুপম ভট্টাচার্য দাদার সঙ্গে। তিনি এই মন্দিরের কাহিনী খুব সুন্দরভাবে আমাদেরকে গুছিয়ে বললেন, এবং সত্যি করেই দেখলাম, যেটা শুনে আসছিলাম, যে এখানে পূজিত হন মায়ের মাথা, মা মৌলিক্ষা দেবী। এই মায়ের নাম হচ্ছে মৌলিক্ষা। মৌলিক্ষা শব্দের অর্থ হচ্ছে, মৌলি শব্দের অর্থ মস্তক, লিক্ষা শব্দের অর্থ হচ্ছে দর্শন। তার জন্যই মৌলিক্ষা নাম, যেহেতু তার জন্য এই শুধুমাত্র মস্তকটাই এখানে দেখা যায়। মৌলিক্ষা কথাটি তৈরি হয়েছে মৌলি এবং ইক্ষা এই দুটি শব্দের সংমিশ্রণে। মৌলি শব্দের অর্থ হচ্ছে মাথা এবং ইক্ষা শব্দটির অর্থ হচ্ছে দর্শন। অর্থাৎ এই মন্দির প্রাঙ্গণে মায়ের কেবলমাত্র ধরহীন মাথার দর্শন পাওয়া যায়, তাই এই দেবীর নাম হচ্ছে মৌলিক্ষা। এবং অনেক গবেষকদের মতে এটা 8ম খ্রিস্টাব্দের বৌদ্ধ তান্ত্রিকদের এক পূজিতা দেবী। এবং এই সময় এই ঘন জঙ্গলে ঘেরা যে নানকর এলাকা, সেখানে বৌদ্ধ ধর্মের বজ্রযানীদের একটা বেশ ভালো রকম রমরমা ছিল, এবং সেই বৌদ্ধ ধর্মেরই এক দেবী এই মৌলিক্ষা দেবী, এরকমটা কিন্তু অনেক গবেষক মনে করেন। মলুটির ইতিহাস সুদীর্ঘ। একদা মলুটি ছিল সুবে বাংলার অংশ। বিষ্ণুপুরের মল্ল রাজাদের শাসিত ছিল এই অঞ্চল। কেউ কেউ বলেন তার থেকেই এই মলুটি নামের জন্ম। সম্রাট শাহজাহানের আমলে মলুটিতে রাজত্ব করতেন নানকর রাজাদের 3 রাজবংশধর, রাজচন্দ্র, রামচন্দ্র এবং মহাদেবচন্দ্র রায়। মল্লারপুরের শাসক কামাল খাঁর অতর্কিত আক্রমণে রাজচন্দ্র নিহত হন, এবং তারপরে তার বড় ছেলে রাখরচন্দ্র রায় শহর থেকে পালিয়ে এসে মলুটির এই জঙ্গলে প্রবেশ করেন, এবং সেখানেই তিনি একটি ভগ্নপ্রায় প্রাচীন মন্দিরে ল্যাটেরাইট পাথরের এই মূর্তিটি আবিষ্কার করেন। সেই থেকেই পূজিতা হচ্ছেন মা মৌলিক্ষা। সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন এই মৌলিক্ষা মন্দিরে। আজও মন্দিরের থেকে কিছুটা দূরেই রয়েছে সাধক বামাখ্যাপার ব্যবহৃত শঙ্খ এবং ত্রিশূল। প্রতি বছর রীতি মেনে দুর্গাপুজোর পরে ত্রয়োদশীর দিনে মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে এই মৌলিক্ষা দেবীর দিকে মুখ করে পুজো করা হয়। ওটা হচ্ছে আপনার ত্রয়োদশীতে, দুর্গাপূজার পরে।
সেই দিনে তার একটা ইতিহাস আছে, রাজারা পুজো করতে গেছিলেন আপনার তারাপীঠে। তো তারাপীঠে পুজো করতে গেছেন, রাজাদেরকে বের করে দেওয়া হয়েছিল, যে ওখানে পান্ডারা বের করে দিয়েছিল যে এখন পুজো করা যাবে না। তো রাজা বলেছিলেন যে আমি যদি মায়ের ভক্ত হই, মা আমার পুজো নেবেন। তারপরে রাজা বেরিয়ে চলে এসেছিলেন, চলে আসার পরে ওই নদীর এই পারে পুজো দিয়েছিলেন মায়ের উদ্দেশ্যে। তখনই মায়ের মুখটা, মানে আমাদের মলুটির মুখে, মানে মলুটি মায়ের দিকে মুখটা ঘুরে গেছিল। সেই থেকে প্রত্যেক বছর রীতি মেনে একদিনই মা তারা বেরোবে, এবং বেরিয়ে সেই দিনে মায়ের মুখমণ্ডল থাকে আমাদের এই গ্রামটা মলুটির দিকে এবং এই মায়ের দিকে। ঘন জঙ্গলে ঘেরা এই যে নানকর এলাকা, এই এলাকার সঙ্গে একটা বেশ রোমাঞ্চকর ইতিহাস কিন্তু জড়িয়ে আছে। রাজা বাজ বসন্তের সঙ্গে এই যে মা মৌলিকা মন্দিরের যে কাহিনী, সেটা কিন্তু বেশ রোমাঞ্চকর। তখন সপ্তদশ শতকে গৌড়ের অধিপতি ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। বাদশাহী সড়ক ধরে তিনি উড়িষ্যা থেকে বীরভূমের মধ্য দিয়ে ফিরছিলেন। দীর্ঘ সফরের পর বিশ্রামের জন্য এই মলুটির কাছাকাছি কোনো একটি জায়গায় তিনি তাঁবু ফেলেছিলেন। সেই সময় তার প্রিয় বেগমের অতি প্রিয় একটি বাজ পাখি সোনার শিকল কেটে পালায়। দুঃখে কষ্টে বেগমের নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে বেগমের প্রিয় বাজ পাখিটি খুঁজে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেন আলাউদ্দিন হোসেন শাহ। তখন এই এলাকারই একজন রাখাল ব্রাহ্মণ বসন্ত রায় কোনোভাবে ধরতে পেরেছিলেন এই বাজ পাখিটিকে। তিনি বাদশার কাছে নিয়ে গেলে আলাউদ্দিন হোসেন শাহ খুশি হয়ে আদেশ দিলেন যে পরের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বালক বসন্ত রায় ঘোড়ায় চেপে যতটা এলাকা ঘুরে আসতে পারবে, সেই এলাকা তিনি বসন্ত রায়কে নিষ্কর দান করবেন। হ্যাঁ, বাদশাহ ঠিকই কথা রেখেছিলেন। প্রায় 16 কিলোমিটার ব্যাসের একটি বিস্তীর্ণ ভূমি বালক বসন্ত রায়কে তিনি নিষ্কর দান করেছিলেন, উপাধি দিয়েছিলেন রাজা। তখন থেকেই এই যুবক বসন্ত রাজা বাজ বসন্ত নামে পরিচিত হন, আর এই মলুটি জনপদকে কেন্দ্র করেই তৈরি করেন তার নিষ্কর রাজ্য নানকর। আজও গ্রামের মানুষজনের মুখে মুখে ঘুরে এই বাজের বদলে রাজ কাহিনী। মলুটি গ্রামে প্রায় 1 মাইল এলাকা জুড়ে রয়েছে অজস্র মন্দির। মন্দিরগুলির গায়ে রয়েছে বাংলার মন্দিরের রীতির মতোই টেরাকোটার কাজ। টেরাকোটার প্লেটে ফুটে উঠেছে রামায়ণের কাহিনী, মহিষাসুর মর্দিনী, ছিন্নমস্তার মূর্তি বা বিষ্ণুর দশাবতার, এরকম নানান ধরনের চিত্র। বাজ বসন্ত রায়ের পরিবার অর্থাৎ রাজ পরিবার সময়ের সঙ্গে সঙ্গে ভাঙতে আরম্ভ করে এবং পরিবারের প্রত্যেকটি শরিক একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক তৈরি করতে থাকেন শিব মন্দির। তৈরি হয় 108টি শিব মন্দির, যদিও বর্তমানে অবশিষ্ট মোটে 72টি। এই মুহূর্তে পৌঁছে গেছি মালুটির যে মন্দির কমপ্লেক্স, যে গোটা এলাকা জুড়ে একসময় 108টি শিব মন্দির ছিল এবং তার সঙ্গে কালী মন্দির বা দুর্গা দালান মন্দির, এরকম নানান ধরনের মন্দির ছিল, যার বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার এই চ্যানেলে একটি পর্ব আছে আজিমগঞ্জের বরানগর, যেটাকে আমরা বাংলার বারাণসী বলে চিনি, কিন্তু এই এলাকাটাও একসময় গুপ্ত কাশী বলে পরিচিত ছিল এবং তার প্রমাণ আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি যে এই এলাকায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই পুরনো আমলের যে চারচালা মন্দির বা এক বাংলা মন্দির, সেই মন্দির। এখানে এসে আপ্লুত হলাম গ্রামের মানুষজনদের আতিথেয়তায়, যেখানে একজন অচেনা দূর দেশের মানুষকে আপন করে নিয়ে নিজের মতন করে একে একে সমস্ত মন্দির ঘুরিয়ে দেখাতে লাগলেন এই বয়স্ক ব্যক্তি। বাংলার যে মন্দিরের রীতি, যে বাংলার টেরাকোটা মন্দিরে যেখানে রাম এবং রাবণের যে যুদ্ধ বা সেই রামায়ণের বিভিন্ন কাহিনী বা বিভিন্ন কৃষ্ণলীলা, এই সমস্ত যে টেরাকোটার মূর্তিগুলো খোদিত থাকে, এই মন্দিরটিও কিন্তু সেখান থেকে ব্যতিক্রম নয়। এর দেওয়ালে
নানান ধরনের কৃষ্ণলীলা বা বিষ্ণুর দশাবতার বা মা কালীর বিভিন্ন রূপ এবং রাম রাবণের যুদ্ধ, যেটা মেন প্যানেলে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে এবং দেখলাম সেই 1700 খ্রিস্টাব্দের মন্দির রিপেয়ারিংয়ের কাজ চলছে। কৌতূহল হলো যে কিভাবে আধুনিক যুগের সিমেন্ট মশলা ছাড়াই সেই পুরনো যুগের মন্দির নির্মাণের রীতি প্রয়োগ করে মন্দিরগুলিকে রিপেয়ারিং করা হচ্ছে। সেই রাজা বাজ বসন্তের সময়কার মন্দির, প্রায় 1700-1800 খ্রিস্টাব্দের সময়কার, এবং স্বাভাবিকভাবেই অনেক ক্ষতিগ্রস্ত, কালের নিয়মে অনেক ধ্বংসপ্রাপ্ত। তাই বর্তমানে সেগুলিকে রিপেয়ারিংয়ের কাজ চলছে এবং জেনে নেব এখানকার যে প্রধান মিস্ত্রি মশাই আছেন তার সঙ্গে কথা বলে যে কিভাবে সেই সময়কার যে টেকনিক সেটাকে কাজে লাগিয়ে কিভাবে আবার এটাকে রিপেয়ারিংয়ের কাজ চলছে। ये पुराना काम है, जो पहले का जिस तरह बना हुआ था उसी तरह चूना, सुर्खी, बालू और छुआ गुड़, बेल का जूस, ये सब मिला करके जो है जो पुराना रूप है उसी रूप में बनाया जा रहा है। वो मिक्स करके जो मिक्सचर है उससे ये रिपेयर हो रहा जी। है। और जो टेराकोटा का जो नक्शा ही है वो क्या रिपेयर हो सकता है? नहीं, वो नहीं होगा, इसलिए कि पहले जो कहाँ पर क्या लगा हुआ था किसी को तो जानकारी है नहीं, इसीलिए जो टेराकोटा का जगह है उसको खाली छोड़ दिया गया। ভিন রাজ্য হলেও মলুটি যেন এক টুকরো বাংলা। জানা যায় যে একসময় এই মলুটিতেই মানুষজন আসতেন হাওয়া পরিবর্তন করতে। রোগ সারানোর আদর্শ জায়গা বলে সুনাম ছিল এই মলুটি গ্রামের। এখানে আসবার সব থেকে সহজতম উপায় হচ্ছে রামপুরহাট স্টেশনে আসা। সেখান থেকে যে কোনো অটো বা ছোট গাড়ি বুক করে আপনারা সহজেই ঘুরে নিতে পারেন এই মৌলিক্ষা মন্দির এবং নানকর রাজবংশের মন্দির কমপ্লেক্স। মৌলিক্ষা মন্দির প্রাঙ্গণের ঠিক বাইরেই রয়েছে একটি আধুনিক কালের তৈরি হওয়া গেস্ট হাউস, যেখানে চাইলে আপনারা রাত্রিবাসও করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে যাবেন। আপনাদের এই সামান্যতম সহযোগিতা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো একটি বিষয়ে। নমস্কার।